কি হয়েছে কি ধারা আপু? তখন থেকে চিৎকার করছো কেন? ধারা চোখ গোল গোল করে রাগী চোখে তাকায়। গাইস ধারার রাগী চোখ দেখে ভয় পেয়ে বলল, না না, আসলে কথাটা আমি ওইভাবে বলতে চাইনি আপু। আমি বলতে চাইছি তুমি আমাকে কি জন্য ডেকেছো? জরুরি কোনো দরকার আছে? ধারা কায়েসের এমন ভয় পাওয়া মুখ দেখে মৃদু হেসে বলল। না, তেমন কোনো জরুরি দরকার নেই, তবে কায়েস ছোট করে বলল। তবে তবে কি আপু? ধারা আবার মাঠে ইভানের দিকে তাকিয়ে বলল, ওই ছেলেটা কে রে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে আর অমন ক্যাবলার মতো করে আকাশের দিকে তাকিয়ে আছে কেন? কায়েস ধারার দৃষ্টি অনুসরণ করে তাকায়। ইভান ভাইয়ার কথা বলছে। কোনো দিক দিয়ে তাকে ক্যাবলা বলে মনে হচ্ছে। কত স্মার্ট একটা ছেলে। বিদেশে লেখাপড়া করে, বলতে গেলে হাতে গোনা কয়েকটা বছর ছাড়া সারা জীবনই তো বিদেশে কাটিয়েছে সে। গতকাল রাতে তো ভাইয়ার মিউজিক ভিডিওর অ্যাকাউন্ট দেখে আমরা সবাই হাঁ হয়ে গেছিলাম। কত লাখ লাখ ভক্ত তার, আর তাকে কিনা এই দজ্জাল মেয়েটা ক্যাবলা বলছে। এখন কিছু বলতে গেলেই তো আমার খবর করে দেবে। কায়েসকে একা একা বিড়বিড় করতে দেখে ধারা একটু উঁচু গলায় বলল, ওই তখন থেকে একা একা বিড়বিড় করছিস কেন? যা জিজ্ঞেস করেছি তাই বল। কায়েস থমথমে গলায় বলল, ওটা হচ্ছে ইভান ভাইয়া, বিদেশে থাকে। ভাইয়া কখনো গ্রাম দেখেনি, তাই ফুপু ভাইয়াকে নিয়ে আমাদের বাড়িতে এসেছেন গ্রাম দেখাতে। ধারা মুখ ভেঙিয়ে বলল, বুঝি না বাপু, এই পাগল ছাগল কোথা থেকে আসে। যাই হোক, আমি যাই, তুই তোর পাগল সামলা। কায়েস কৌতূহলী হয়ে বলল। তা কোথায় যাচ্ছ এই সকালবেলা? ধারা মৃদু স্বরে বলল, ভাবির বাপের বাড়ি যাচ্ছি। কায়েস ছোট করে বলল। একা একা? ধারা ধীর গলায় বলল, আমি বাজার পর্যন্ত যাব, তারপর আব্বাজান এসে আমাকে নিয়ে যাবে। কায়েস ধারার দিকে তাকিয়ে বলল। হঠাৎ ভাবিদের বাড়িতে কোনো অনুষ্ঠান আছে নাকি? ধারা মৃদু স্বরে বলল, আরে না, ভাবির আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। আব্বাজান আর আম্মা কাল ভাবির বাবাকে দেখতে গিয়েছিল, কিন্তু ভাবির বাবা তাদের আসতে দেয়নি কাল। ভাবি কাল রাতে আমাকে ফোন দিয়ে বলে আমি আজ তাদের বাড়িতে না গেলে ভাবি নাকি বাড়ি ফিরবে না, সেখানেই থেকে যাবে। তাই তো সকাল সকাল ছুটছি তাদের বাড়িতে। কায়েস শান্ত গলায় বলল। সাবধানে দেখে শুনে যেও আপু। ধারা মৃদু হেসে বলল। তুইও সাবধানে থাকিস, যাই আমি এখন। এটুকু বলে ধারা দাঁড়ায় না, ব্যস্ত পায়ে হাঁটতে শুরু করে। কায়েস কিছুক্ষণ ধারার চলে যাওয়ার দিকে তাকিয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকায়। ইভান দাঁড়িয়ে আছে ওর থেকে 4 কদম দূরে। ইভানের চোখে সানগ্লাস থাকায় ও দৃষ্টি অনুসরণ করে তাকাতে পারছে না কায়েস। কায়েস হালকা হেসে বলল, ভাইয়া তোমার প্রকৃতির ছবি তোলা শেষ নাকি আরো কিছু বাকি আছে? ইভান ছোট করে বলল। মেয়েটা কে ছিল? কায়েস চোখ বড় বড় করে বলল। কোন মেয়ের কথা বলছো তুমি? ইভান ছোট নিঃশ্বাস ফেলে বলল। এখানে দাঁড়িয়ে যার সাথে কথা বলছিলে? কায়েস হেসে বলল। ও ও তো ধারা আপু। ইভান শীতল গলায় বলল। ধারা? এটুকু বলে ইভান ওর চোখ থেকে সানগ্লাস খুলে ধারার চলে যাওয়ার দিকে তাকায়। মৃদু স্বরে বলল। কোথায় যাচ্ছে ও? কায়েস ইভানের দিকে তাকিয়ে বলল। ওর ভাবির বাড়িতে দাওয়াত আছে নাকি? ইভান আর কিছু বলে না, আর এক নজর ধারার চলে যাওয়ার দিকে তাকিয়ে সানগ্লাস চোখে দিয়ে হাঁটা শুরু করে অন্যদিকে। দুপুরবেলায় সবাই একসাথে খেতে বসেছে। হাসি আড্ডায় মেতে উঠেছে খাবার পরিবেশ। শাহিদা বানু কায়েসের দিকে তাকিয়ে বলল, এই কায়েস, শোন, বিকালের দিকে একবার ধারাকে বাড়িতে আসতে বলিস তো। কায়েস খেতে খেতে বলল। তাকে এখন পাবে কোথায়? সে এখনো এখানে আছে নাকি? শাহিদা বানু চোখ ছোট ছোট করে বলল। কি বলছিস? ধারা আবার কোথায় যাবে? কায়েস খাওয়া থামিয়ে বলল। ধারা আপুর ভাবির বাবা নাকি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিল, তাই চাচা চাচি গিয়েছিল তাদের দেখতে। ওই বাড়ির লোকজন নাকি তাদেরকে কাল আসতে দেয়নি, আর কাল রাতে ভাবি ধারা আপুকে ফোন করে তাদের বাড়িতে যেতে বলেছে, আর আপুও সকাল সকাল রওনা দিয়েছে তাদের বাড়িতে। শাহিদা বানুর বড় ছেলের বউ বলল। তা তুই অত কথা জানলে কিভাবে? কায়েস মৃদু স্বরে বলল। সকালবেলা ইভান ভাইয়াকে নিয়ে গ্রামে ঘুরতে বের হয়েছিলাম না, তখন ধারা আপুর সঙ্গে দেখা হয়, আর তখনই এসব কথা জানতে পারি। এটুকু বলে কায়েস চুপ হয়ে যায়। ইভান খাওয়া থামিয়ে মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। আবার কি ভেবে একা একা মৃদু হাসি ইভান। শেষ বিকেলের দিকে বেশ ঠান্ডা পড়েছে আজ। মিতা বেগম গায়ে শীতের চাদর জড়িয়ে ঘরের সামনের বারান্দায় চেয়ারে বসে আছে।
রাত হয় 10টার বেশি বাজে এখন, কিন্তু গ্রামে তো তখন মধ্যরাত বলতে গেলে। তার উপরে হালকা হালকা শীতের আমেজ। এত রাত হয়ে গেল কিন্তু ছেলেটা এখনো বাড়িতে ফেরেনি। সেই রাতের খাবার দাবারের পর্ব শেষ করেই বের হয়েছে, এখনো ফিরছে না সে। খুব চিন্তা হচ্ছে মিতা বেগমের। ইভানকে ফোন করবে তাও জোনে। গ্রাম এসেছে পর থেকে ফোনের নেটওয়ার্ক নেই বললেই চলে। গাইস কিংবা এ বাড়ির কেউ সঙ্গে গেলে হয়তো এত চিন্তা হতো না, কিন্তু ইভান তো একা একা বেরিয়েছে। মিতা বেগম বারবার উৎসুক হয়ে বাড়ির সামনে রাস্তার দিকে তাকাচ্ছে। আরো কিছু সময় পার হওয়ার পরে মিতা বেগমের মনে চিন্তাটা আরো তীব্রভাবে বাসা বাঁধে। মিতা বেগম বসে থেকে অবস্থায় হাঁসফাঁস করতে শুরু করে। অস্থিরতায় মিতা বেগম বসে থাকতে না পেরে উঠে বারান্দা জুড়ে পায়চারি শুরু করে। ইভান তো বলতে গেলে গ্রামের কিছুই চেনে না, কিন্তু এত রাতে সে গেল কোথায়? আবার অন্ধকারে রাস্তাটা ভুল করে অন্য রাস্তায় চলে যায়নি তো, নাকি বাড়ি ফেরার পথ হারিয়ে ফেলেছে? হঠাৎ কিছু শব্দে মিতা বেগমের ভাবনায় ছেদ হয়। পায়চারি থামিয়ে রাস্তার দিকে তাকায়। স্বস্তির নিঃশ্বাস ফেলে মিতা বেগম। ইভান আসছে। ইভান দূর থেকে মিতা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে সে হাঁটার গতি বাড়িয়ে দ্রুত পায়ে মিতা বেগমের সামনে এসে দাঁড়ায়। ইভানের চোখে মুখে চিন্তার ছাপ। ইভান কিছু জিজ্ঞেস করার আগেই মিতা বেগম কঠোর গলায় বলল, কোথায় ছিলে এতক্ষণ? এদিকে আমার যে তোর জন্য চিন্তা হয় সেদিকে কোনো খেয়াল আছে তোর? ইভান ওর আম্মুর দিকে তাকায়। সামান্য সময়ের ব্যবধানে চিন্তায় মুখটা কেমন শুকিয়ে গেছে। কেন যে তখন বাড়ি থেকে বের হতে গেল? নিচু গলায় বলল, সরি আম্মু, আমি আর কখনো এমন করব না। আসলে ডিনার করার পরে রুমে গিয়ে দেখি লাবির ভাইয়ার অনেকগুলো মিসড কল। নেটওয়ার্ক সমস্যার কারণে ফোন দিলেও ফোন ঢুকছিল না, তাই বাড়ি থেকে বের হয়েছিলাম ভাইয়াকে ফোন করার জন্য। ভাইয়ের সাথে কথা বলার পরই রাহুল ফোন করে, তাই আরো দেরি হয়ে যায়। মিতা বেগম ইভানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, ঠিক আছে, ভবিষ্যতে আর যেন এমন না হয় সেদিকে খেয়াল রাখবি। যা এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। ইভান ওর আম্মুর কথা শুনে চোখ ছোট ছোট করে তার দিকে তাকিয়ে পরে ওর হাত ঘড়ি দেখে বলল, কোথায় অনেক রাত হয়েছে আম্মু? রাত প্রায় 10:30 বাজে এখন, আর তুমি বলছো অনেক রাত হয়েছে? মিতা বেগম ধীর গলায় বলল, তোর আর আমার কাছে হয়তো এটা কোনো তেমন একটা গভীর রাত না, কিন্তু গ্রামের লোকজনের কাছে এটা গভীর রাত। ইভান ছোট করে বলল, কিন্তু আম্মু, আমার তো এত তাড়াতাড়ি ঘুম আসছে না। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, আমি বরং এখানেই বসে বাইরের প্রকৃতি দেখি। মিতা বেগম চেয়ারে বসে ইভানকে ইশারায় তার পাশের চেয়ারে বসতে বলে। ইভান চেয়ারে বসলেই মিতা বেগম বলল, আজ বরং আমরা গল্প করি যতক্ষণ না তোর ঘুম আসে। তুই বলিস কি? ইভান তার ঠোঁটে কোণে হাসি ফোটায়। মিতা বেগমের দিকে তাকিয়ে বলল, সে হয় না বুঝলাম, কিন্তু রাত জাগলে যে তুমি অসুস্থ হয়ে পড়বে তার কি হবে? দরকার নেই তোমার আমার সাথে রাত জাগা, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। মিতা বেগম হালকা হেসে বলল, তোকে কে বললো আমি রাত জেগে থাকবো? অল্প কিছুক্ষণ তোর সাথে গল্প করে ঘুমোতে যাব। মৃদু হাসে দুজনে। আড্ডায় মেতে ওঠে দুজনে। হাজারো রকমের কথা নিয়ে মেতে ওঠে দুজনে। আড্ডার মাঝে মিতা বেগম হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করবো তোকে? ইভান ধীর গলায় বলল, আম্মু, তুমি আমার মা, তুমি আমার কাছে কিছু জিজ্ঞেস করবে, তার জন্য পারমিশন নেওয়ার কি আছে? মিতা বেগম মৃদু হেসে বলল, তা ঠিক, কিন্তু একটা সময়ের পর সবার মধ্যে ব্যক্তি স্বাধীনতার আসে, সেটা ভেবেই কথাটা বলেছি আমি। ইভান ছোট করে বলল, সেটা অবশ্য মায়ের বেলা প্রযোজ্য নয়। তুমি বলো কি বলবে? মিতা বেগম বাড়ির সামনে রাস্তার দিকে তাকিয়ে বলল, দুপুরবেলা খাবার টেবিলে তুই ধারার কথা শুনে একা একা হাসছিলি কেন? কথা শেষ করে মিতা বেগম ইভানের মুখের দিকে তাকায়। অল্প স্বল্প অবাকের ছাপ মুখে। তারপর মৃদু হেসে বলল, আমি তোমাকে বলতে পারি, কিন্তু তুমি প্রমিস করো আমার কথা শুনে তুমি হাসবে না। মিতা বেগম কৌতূহলী গলায় বলল, আচ্ছা, আমি চেষ্টা করব, তুই বল। ইভান উদাসীন গলায় বলল, হেসেছি তার কারণ আছে। আজ পর্যন্ত আমার কম মেয়েদের সাথে উঠা বসা হয়নি, কিন্তু ধারার মতো একটা মেয়েও আমি আজ পর্যন্ত দেখিনি। ইউনিভার্সিটির অধিকাংশ মেয়েরা আমার সঙ্গে চেঁচে কথা বলতে আসে, নানা অজুহাতে কথা বলার সুযোগ খোঁজে। কেউ এক নজরে তাকিয়ে চোখ ফিরিয়ে নিতে পারেনি আমার থেকে। দ্বিতীয়বার অবশ্যই তাকিয়েছে।
কিন্তু এই মেয়ের আমার দিকে তাকানোর তো দূরের কথা, ওই দিন তো ভালো করে কথাও বলেনি। হয়তো বাচ্চাদের জন্য ওইটুকু কথা বলেছিল আমার সঙ্গে, না হলে হয়তো সেটাও বলতো না। ধারা নামের মেয়েটা অন্য সব মেয়েদের থেকে একদম আলাদা, তাই তো এসব কথা ভেবে দুপুরবেলা খাবার টেবিলে একা একাই হেসেছিলাম। মিতা বেগম ইভানের কথা শুনে ফিক করে হেসে দেয়। ইভান চোখগুলো ছোট ছোট করে তার দিকে তাকায়। মিতা বেগম হাসি থামানোর চেষ্টা করে বলে, কোনো অজপড়া গায়ের একটা মেয়ে আমার ছেলের দিকে তাকায়নি বলে কি আমার ছেলের মন খারাপ? ইভান করুণ গলায় বলল, এর জন্য আমি তোমাকে বলতে চাইনি, এখন তুমি আমার সঙ্গে মজা করছো। মিতা বেগম হাসি থামিয়ে বলল, না বাবা, আমি তোর সঙ্গে মজা করছি না, আমি আসলে তোর কথা শুনে হাসি থামিয়ে রাখতে পারি না রে। ইভান মুখ ফুলিয়ে বসে থাকে। মিতা বেগম এক নজর ইভানের দিকে তাকায়, কেমন ছোট বাচ্চাদের মতো মুখ ফুলিয়ে বসে আছে। মিতা বেগম হাসিয়ে তা দেখে মিতা বেগম মৃদু স্বরে বলল, শোন না বাবু, আমি ভাবছি কি জানিস? ইভান প্রশ্নবোধক চোখে মিতা বেগমের দিকে তাকায়। তা দেখে মিতা বেগম মৃদু হেসে বলল, ভাবছি এবার তোর একটা বিয়ে দেব। তুই কবে না কবে ইঞ্জিনিয়ারিং পাশ করবি, ততদিন আমি বসে থাকতে পারবো না। ইভান হা হয়ে তাকায় ওর আম্মুর দিকে। কি কথার মধ্যে কি কথা বলছে আম্মু? বিয়ে, তাও আবার ওর? ইভান অবাক গলায় বলল, কি বলছো কি আম্মু? বিয়ে করবো আমি, তাও আবার এত তাড়াতাড়ি? মিতা বেগম ধীর গলায় বলল, হ্যাঁ, তোর বিয়ে। আমার জানা মতে তোর পছন্দের মানুষ কিংবা কোনো গার্লফ্রেন্ড নেই, তাহলে তোর তো কোনো আপত্তি থাকার কথা নয়। ভাবছি এই গ্রামেরই কোনো একটা ভালো মেয়ে দেখে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেব। যাই হোক শোন, আমি ঘুমোতে যাচ্ছি এখন, তুইও বেশি রাত জাগিস না, গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। এই বলে মিতা বেগম উঠে চলে যায়। ইভান ওর আম্মুর কোনো কথা বুঝতে না পেরে হা করে তাকিয়ে আছে ওর আম্মুর যাওয়ার দিকে। বিকেলবেলা ধারার দাদি আম্মা বিছানায় শুয়ে আছে। ঘুমিয়ে থাকা অবস্থায় হাজারো কথা চিন্তা করছেন তিনি। কত ছোট বয়সে বিয়ে হয়ে তিনি এই বাড়িতে এসেছিলেন, আর আজ তিনি বৃদ্ধা। সুখ দুঃখ হাসি আনন্দের মধ্যে পার করেছে অনেকগুলো বছর। তার ভাবনা ছেদ হয় কারো কণ্ঠস্বর শুনে। কেউ কি তাকে ডাকছে? তা বোঝানোর জন্য শোয়া থাকা অবস্থায় কান খাড়া করে তিনি। শাহিদা বানুর গলা না? তা বোঝার জন্য উঁচু গলায় বলল, কে ডাকতাছে বাইরে খাড়াইয়া? বাইরে থেকে শাহিদা বানু ঘরে ঢুকতে ঢুকতে বলল, ভাবি আমি আইছি। শাহিদা বানুকে দেখে ধারার দাদি আম্মা উঠে বসে। শাহিদা বানু একা আসেনি, তার সঙ্গে অপরিচিত একটা মহিলাকে নিয়ে এসেছে। ধারার দাদি আম্মা এক নজরে অপরিচিতার দিকে তাকিয়ে পরে শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল, আরে ভাবি, তুমি কি মনে কইরাস এদিকে আইলা যে? এখন আর তো তোমার এদিকে দেখাই যায় না। শাহিদা বানু পান খাওয়া ঠোঁটে হেসে বলল, বোঝই তো, ছেলেপুলের বাড়ি, কাজ কাম তো আর কম থাকে না বাড়িতে, তাই আর এদিকে আসা হয় না। ধারার দাদি আম্মা শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল, খাড়াইয়া আসো কেন? বসো তোমরা। শাহিদা বানু বসে অপরিচিত মহিলাকে বলল, মিতা, তুই খাড়াইয়া আসস কেন? বয় ওইখানে। মিতা বেগম বসে। ধারার দাদি আম্মা মিতা বেগমের দিকে তাকিয়ে শাহিদা বানুকে বলল, ভাবি, উনি কি তোমার পরিচিত? শাহিদা বানু হেসে বলল, হ, পরিচিত তো। তুমি ওরে ছোটবেলায় দেখছো, মনে নেই হয়তো তোমার। এটা হলো আমার ভাতিজি মিতা, যার শহরে বিয়ে হয়েছে। শ্বশুর বাড়ির অবস্থা বিশাল। এবার মনে পড়ছে তোমার? ধারার দাদি আম্মা ভাবনার মাঝে বলল, মনে পড়েছে, মনে পড়েছে। মিতার না এক পোলা বিদেশ থাকে ছোট্টবেলা থেকে? মিতা বেগম হেসে বলল, হ্যাঁ ফুপু, আমি আপনাকে ফুফু বললাম, কিছু মনে করেননি তো? আসলে আপনি যদি ফুফুর ভাবি হন, সেই সূত্রে আপনিও আমার ফুফু। মিতা বেগমের এমন ব্যবহার দেখে ধারার দাদি আম্মা মুগ্ধ হন। কত অল্প সময়ের মধ্যে সম্পর্ক তৈরি করে নিয়েছে মেয়েটা। অত বড় বাড়ির বউ হয়েও তার মধ্যে কোনো অহংকার নেই। ধারার দাদি আম্মা মৃদু স্বরে বলল, না না, আমি কিছু মনে করি নাই। তোমার ইচ্ছা হইলে তুমি আমারে ফুফু কইয়া ডাইকো। শাহিদা বানু পান চিবিয়ে খেতে খেতে বলল, তা ধারাই কই? আইসি পর থেকে তো ওরে দেখলাম না। ধারার দাদি আম্মা উঠে পানের ডালা এনে সামনে রেখে বলল,
ওর বান্ধবী জান্নাত আইস গ্রামে আইসে না, জান্নাতের লগেই আছে অহন। মিতা বেগম ছোট করে বলল। কখন আসবে ও? ধারার দাদি আম্মা কপাল ভাঁজ করে বলল। কেন দরকার আছে ওর লগে? শাহিদা বানু পানের ডালা থেকে পান সাজাতে সাজাতে বলল। আসলে মিতা আইছিল ধারার লগে কথা কইতে। মিতা আর ওর ছোট পোলা যেদিন গ্রামে আসে, ধারা সেই দিন ওগো সাহায্য করে আমাগো বাড়িতে নিয়ে যায়। অনেক বছর পর আইলে কি আর রাস্তাঘাট মনে থাকে? ধারার দাদি আম্মা কিছুটা অবাক হয়ে বলল। এত কিছু হইছে আর আমি কিছু জানি না? শাহিদা বানু ধীর গলায় বলল। শুনলাম নাতবইয়ের বাপজান নাকি অসুস্থ। নানাবিধ চিন্তায় হয়তো ভুলে গেছিলাম তোমাকে কইতে। ধারার দাদি আম্মা নিচু গলায় বলল। হইতে পারে, তোমরাও বউ, আমি কিছু নাস্তার ব্যবস্থা করি। কেউ কিছু বলে ওঠার আগেই ধারার দাদি আম্মা উঁচু গলায় বলল। নাত বউ, ও নাত বউ, কই গেলা তুমি? মাথায় ঘোমটা টেনিয়ে জোনাকে ব্যস্ত পায়ে দাদি আম্মার রুমে আসলো। চিন্তিত গলায় বলল। কিছু কি হয়েছে দাদি আম্মা? এত গতিব্যস্ত হয়ে ডাকলেন যে? ধারার দাদি আম্মা হালকা সুরে বলল। নাত বউ, তোমার শাহেদা দাদি আইছে, তার লগে তার ভাতিজি আইছে, বুঝলা? শহরের বউ সে। এখন তুমি তাগো নাস্তা পানি দেওয়ার ব্যবস্থা করো। জোনাকি তাকায় তাদের দিকে, মিষ্টি হেসে বলল। আসসালামু আলাইকুম। সালামের উত্তর দেয় দুজনে। চুপচাপ ভালো মন্দ জিজ্ঞেস করে তার। জোনাকি আলাপ পর্ব শেষ করে মৃদুর স্বরে বলল। আপনারা বসুন, আমি আপনাদের জন্য নাস্তার ব্যবস্থা করছি। শাহিদা বানু প্রতিবাদ করে বলল। না না নাত বউ, তার দরকার নাই। আমরা অহনি চলে যাবো। যার জন্য আইলাম সেই তো বাড়িতে নাই, তাইলে এসবের কি দরকার? জোনাকি তার কথার উত্তর না দিয়ে তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে যায়। ধারার দাদি আম্মা শাহিদা বানুর দিকে তাকিয়ে বলল। আরে ভাবি বসেন তো, দাঁড়া, কিছুক্ষণের মধ্যেই চইলা আইব। শাহিদা বানু আর কিছু বলে না। আর এখন বাড়িতে গিয়েই বা কি করবে? বাড়িতে তো এখন কোনো কাজ নেই। তার চেয়ে বরং এখানে বসে আড্ডা দেয় কিছুক্ষণের মধ্যেই মেতে ওঠে তিনজন আড্ডায়। আড্ডার ছলে মিতা বেগম ধারার পরিবার সম্পর্কে জেনে নেয়। ধারা দাদি আম্মা মিতা বেগমকে বেশ ভালো লেগেছে। তার কথা বলার ধরন অন্য সব মহিলাদের থেকে আলাদা। অন্য সব মহিলাদের মতো তার ভেতরে নিন্দে বা হিংসে জিনিসটা নেই। এগুলো আড্ডার মাঝে ধারার দাদি আম্মা খুব ভালোই লক্ষ্য করেছে। বেশ হাসি খুশি বউটা কি অল্প সময়ের মধ্যে মিশে গেছে তার সাথে। তার কথার ছন্দ দেখেই মনে হচ্ছে না যে আজ তাদের প্রথম আলাপ। বাইরের উঠান থেকে হাসাহাসির শব্দ আসছে। জোর কদমে চলছে হাসাহাসি। কান খাড়া করে হাসাহাসির শব্দ অনুসরণ করার চেষ্টা করে তিনজনে। হাসাহাসির শব্দ অনুসন্ধান করার আগে কেউ হাসি মাখা কণ্ঠে বলল। দাদি আম্মা, দাদি আম্মা, ও দাদি আম্মা, এই দেখো তোমার জান্নাতের রানী কি করছে। তোমরা কথা বলো, আমি বরং পরে আসছি। ধারার রুম থেকে বেরিয়ে যাবার রাগেই মিতা বেগমের ডাকে পা থামায়। মিতা বেগম হালকা গলায় বলল। ধারা শোনো, আমার তোমার সঙ্গে কিছু কথা ছিল। ধারা অবাক হয়, ভীষণ রকম অবাক হয়। তার সাথে কি কথা থাকতে পারে? ওই দিন তার সঙ্গে শাহিদা দাদির বাড়িতে যায়নি বলে কি শাহিদা দাদিকে সাথে নিয়ে তার নামে বিচার দিতে এসেছে? ভয় বাসা বাঁধে ধারার বুকে। মুখের ধুক ধুক শব্দ মুহূর্তেই বেরিয়ে গেছে। ধারা ভয় ভয়ে তাকায় তিনজনের দিকে, ভীতু গলায় বলল। আমার সাথে আপনার কি কথা থাকতে পারে? আর আমি তো কিছু করিনি। ধারার কথা শুনে মিতা বেগম মৃদু হেসে বলল। করেছো তো তুমি, এর মধ্যে ভুলে গেলে? করেছ তো তুমি? কথাটা ধারার মুখটা কাঁদো কাঁদো হয়েছে। ধারার এই মুহূর্তে মনে হচ্ছে ওই দিন রাস্তায় ওই ভদ্রমহিলাকে সাহায্য না করলেই হতো। না হলে আর আজ বাড়ি বই এসে ওর নামে নালিশ করতে আসতো না। কেন যে ওই দিন সাহায্য করতে গেল? সাহায্য করেছে ঠিক আছে, আবার যে বাড়ির ঠিকানাও দিয়ে এসেছিল। নিজের এই
বোকামির জন্য ভয়ঙ্কর রকম গালি দিতে ইচ্ছে করছে ধারার। এই মুহূর্তে নিজের ইচ্ছেকে দমিয়ে রেখে মিতা বেগমের দিকে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলল, আমি কি করেছি? আমি তো কিছু করিনি। আপনি শুধু শুধু আমার নামে মিথ্যে কথা বলছেন কেন? ধারার কথা শুনে মিতা বেগম হাসে। তিনি ভালো করেই বুঝতে পারছে ধারা হয়তো এই মুহূর্তে কোনো কারণেই তাকে দেখে ভয় পাচ্ছে। তার শিক্ষকতা জীবনে তিনি এমন পরিস্থিতির মুখোমুখি হাজারো বার হয়েছেন। তিনি ছাত্রছাত্রীর মুখ দেখেই হাবভাব বুঝে ফেলতে পারেন। মিতা বেগম মৃদু স্বরে বলল, আমি কি বলেছি তুমি কিছু করেছো? বলিনি তো, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? এসো আমার কাছে এসে বসো। মিতা বেগমের কথা শুনে মনে মনে একটু স্বস্তি পাই ধারা। ধীর পায়ে গিয়ে মিতা বেগমের পাশে বসে। ধারা বলে না কিছু, মাথাটা একটু নিচে করে মাটির দিকে তাকিয়ে আছে। মিতা বেগম খতিয়ে খতিয়ে দেখছে ধারাকে। একদম ধবধবে ফর্সা গায়ের রং, চুলগুলো খোপা করা বিধায় কতটুকু লম্বা বোঝা যাচ্ছে না। হয়তো উত্তপ্ত রোদের তাপের মধ্য দিয়ে দৌড়াদৌড়ি করে এসেছে ধারা। তার জন্য ধবধবে ফর্সা শরীর রক্ত জবার মতো লাল হয়ে উঠেছে। চোখ যায় ধারার হাতের দিকে, বাম হাতের অনামিকা আঙুলটার দিকে। ক্ষত বিক্ষত হয়ে শুকিয়ে আসে। আঙুলের নখের বিন্দু পড়লে দেখে হাতকে উঠবে। উফ, কি বাজে অবস্থা হয়ে গেছে আঙুলটা। বেশিক্ষণ আঙুলের দিকে তাকিয়ে থাকতে না পেরে চোখ সরিয়ে নেয় মিতা বেগম। নীরবতা ভেঙে মিতা বেগম বলল, রোদের মধ্যে এতক্ষণ দৌড়াদৌড়ি করছিল বুঝি? ধারা মাথা নেড়ে তার কথায় সায় জানায়। এতক্ষণ জান্নাতের সঙ্গে প্রচন্ড রকম দৌড়াদৌড়ি করে সে। উদ্দেশ্য ছিল দুজনে মিলে গ্রামের মিঠো পথগুলো ঘুরোঘুরি করবে। তাই করছিল দুজনে মিলে। হঠাৎ করে মাঝ রাস্তায় জান্নাত বা উল্টে পড়ে যায়। ওই অবস্থায় ধারা কয়েকটা ছবি তুলে নেয় নিজের ফোনে। ওই ছবিগুলো ডিলিট করার জন্য এতক্ষণ ওর পেছনে দৌড়াদৌড়ি করছিল জান্নাত। ধারা ওর ভাবনা থেকে বেরিয়ে এসে মিতা বেগমের দিকে তাকায়। ওর দিকে তাকিয়ে আছে সে। ধারাকে তার দিকে তাকাতে দেখে মিতা বেগম বলল, আসলে মা, আমি এসেছিলাম তোমার সঙ্গে আলাপ করতে। ওদিন তোমার ব্যস্ততার কারণে তো ভালো করে দুটো কথাও বলতে পারিনি, তাই আজ ফুফুকে সাথে নিয়ে চলে এলাম তোমাদের বাড়িতে। ধারা পিটপিট করে মিতা বেগমের দিকে তাকায়। ইস, কত বড় গাধা সে! নিজেকেই নিজের গালি দিচ্ছে ধারা। এই ভদ্র মহিলা তার সঙ্গে আলাপচারিতাই করতে এসেছে, আর সে কিনা সব উল্টোপাল্টা কথা ভেবে চলেছে তখন থেকে। ছি ছি, এইসব কথা যদি তারা জানতে পারতো তাহলে তো আর লজ্জার শেষ থাকতো না ওর। নিজ ভাবনার সমাপ্তি ঘটিয়ে ধারা মিতা বেগমের দিকে তাকিয়ে ঠোঁটে হাসি নিয়ে বলল, ও, তা কষ্ট করে আপনি বা শাহেদা দাদি আসতে গেলেন কেন? আমাকে খবর দিলে তো আমি চলে যেতাম। মিতা বেগম হেসে বলল, এখানে কষ্ট কিসের আছে? বিকেলবেলায় এমনিতেও বাড়িতে বসে থাকতাম, তাই ফুফুকে সাথে নিয়ে ঘুরতে বের হয়েছি। ধারার দাদি আম্মা ওদের কথার মাঝে বলল, তা খুব ভালো করছো। ওদের টুকটাক কথার মাঝে জোনাকি নাস্তা নিয়ে হাজির হয়। জোনাকির পেছন পেছন জান্নাতও এসেছে। তাহলে এতক্ষণ ভাবির সঙ্গেই ছিল জান্নাত। জান্নাত সবার চোখের আড়ালে ধারার দিকে চোখ গরম করে তাকায়। ধারা তা দেখে মিটমিট করে ঠোঁট চেপে হাসতে শুরু করে। মধ্য দুপুর, সূর্য মামা নিজ গতিতে মাথার উপরে চড়ে তাপ ছড়াচ্ছে। আজ সূর্য মামার তাপে কোনো তীব্রতা নেই, শীতের আমেজ আছে। এই ডিসেম্বর মাসে দুদিন আগে কি গরমটাই না পড়েছিল। কিন্তু এসব রোমাঞ্চকর পরিবেশের দৃষ্টি দেওয়ার সময় নেই ধারার। মেজাজটার ভীষণ রকম খারাপ হয়ে আছে ধারা। বাড়ি থেকে বেরিয়েছিল কার্তিক কাকার দোকানের পাশের দোকান থেকে ফোনে রিচার্জ করিয়ে নেবে, কিন্তু তার কি আর সে জো আছে? রিচার্জের দোকানের ছেলেটা বলেছে ফোনে রিচার্জের টাকা নাকি শেষ হয়ে গেছে। কিছুক্ষণ আগে এলে না হয় কিছু একটা ব্যবস্থা করা যেত। সকালের দিকে একটা ছেলে এসে তার ফোনে 1000 টাকা রিচার্জ করিয়ে নিয়েছে। ছেলেটার যেমন বিবরণ দিয়েছে তাতে মনে হয় শহরের কোনো ছেলে হবে। ছেলেটার উপর ধারার রাগ হচ্ছে, ভীষণ রকম রাগ হচ্ছে। কি দরকার ছিল এত টাকা রিচার্জ করিয়ে নেওয়ার? তাহলে তাকে এত রোদের মধ্যে হাটে বাজারে যেতে হতো না। বজ্জাত ছেলে কোথাকার। ছেলেটাকে হাজার রকম গালাগালি করতে করতে গ্রামের শুরু পথ ধরে ধারা এগিয়ে যাচ্ছে বাজারে ঢুকছে। গুটি গুটি পায়ে বাজারের দিকে হেঁটে যাচ্ছে ধারা। ধারার আম্মা নানা নানির সঙ্গে ফোনে কথা বলবে, কিন্তু এই মুহূর্তে ফোনে টাকা নেই ওর। আর বাড়িতে আব্বাজান, ভাইগা কিংবা চাচা বাড়িতে উপস্থিত নেই। তাই আর কোনো উপায় না পেয়ে ধারা বাড়ি থেকে বের হওয়া ফোনে টাকা রিচার্জ করানোর জন্য।
বাজারে যখন এসেছে একবার ওদের দোকান থেকে ঘুরে যাবে ধারা। তাছাড়া ফোনে টাকা রিচার্জ করা শেষ। ধারাদের বাজারে একটা বড় কাপড়ের দোকান আছে। লোকে বলে ওদের দোকানটাই নাকি বাজারের সব থেকে বড় দোকান। ধারাকে দোকানের দিকে আসতে দেখে সম্রাট দোকান থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে আসে। ধারা সম্রাটের সামনে এলেই সম্রাট চিন্তিত গলায় বলল, তুই এই সময়ে এখানে? সবকিছু ঠিক আছে তো? আল্লাহ না করুক কোনো বিপদ আপদ হয়নি তো কারো? ধারা ভ্রুকুচকে বলল, কেন? আমি কি আসতে পারি না দোকানে? নাকি এটা কোনো অলিখিত নিয়ম যে দোকানে বাড়ির মেয়েদের আসা যাবে না? সম্রাট চোখ ছোট ছোট করে বলল, আমি কখন বললাম যে বাড়ির মেয়েদের দোকানে আসা যাবে না? আমি তো শুধু জানতে চেয়েছি তুই এই অসময়ে এদিকে কেন, তাই। ধারা মুখ বাঁকা করে বলল, ফোনে রিচার্জ করাতে এসেছিলাম। পরে ভাবলাম বাজারে যখন এসেছি একবার দোকান থেকে ঘুরে যাই, কিন্তু এখন মনে হচ্ছে এখানে না আসলে হয়তো ভালো হতো। সম্রাট মৃদু হেসে বলল, হয়েছে, চল দোকানে। আব্বাজানও আছে এখন দোকানে। ধারা মুখ ভেঙিয়ে বলল, আপনি না বললেও আমি এখন দোকানে যেতাম। দেখি সরুন তো, আমাকে সাইড দিন, আমি দোকানে যাব। ধারা কথা শুনে সম্রাট হাসে। সম্রাট জানে ধারা যে মাঝে মধ্যে এমন কথাবার্তা বলে। ধারা দোকানের দিকে হাঁটা শুরু করলো। সম্রাটও ধারার পেছন পেছন আসে। ঘন্টাখানিক দোকানে থাকার পর ধারা বাড়ির পথ ধরে আবার। ধারার হাতে সিঙ্গারার প্যাকেট সম্রাট কিনে দিয়েছে। বা কাছাকাছি এসে ধারার দেখা হয় ওদের স্কুলের একটা মেয়ের সাথে। ক্লাসে ওর থেকে 2 ক্লাস ছোট, কিন্তু ওদের দুজনের মধ্যে বেশ ভাব আছে। ধারা ওকে দেখে মিষ্টি হেসে বলল, আরে শিমু, তুই এই সময়ে এইদিকে? কোনো প্রয়োজন ছিল? শিমু ঠোঁটে হাসি টেনে বলল, আরে আপু, তুমি কেমন আছো? অনেক দিন পর তোমাদের সাথে দেখা হলো। তোমার পরীক্ষার পর তো আর তোমার দেখাই পাইনি। আর আমি বাজারের দিকে যাচ্ছি, ফুপু আসছে বাড়িতে, তাকে এগিয়ে আনতে যাচ্ছি। ধারা হালকা হেসে বলল, আলহামদুলিল্লাহ, ভালো আছি আমি। তুই কেমন আছিস? আর পরীক্ষার পরে তোদের ওদিকে আর আমার যাওয়া হয়নি। শিমু ছোট করে বলল, আমিও ভালো আছি আপু। তা তুমি কোথায় গিয়েছিলে এখন? ধারা নিঃশ্বাস ফেলে বলল, বাজারে গিয়েছিলাম, কাজ ছিল কিছু। শিমু একটু হেসে বলল, ও আমি এখন তাহলে আসি, পরে তোমার সাথে জমিয়ে আড্ডা দেব। ওদিকে ফুপু আমার জন্য অপেক্ষা করছে হয়তো। ধারা হেসে বলল, ঠিক আছে। শিমু আর না দাঁড়িয়ে ব্যস্ত পায় বাজারের পথ ধরে। ধারা এক নজর তার দিকে তাকিয়ে ধীর পায় বাড়ির দিকে হাঁটতে শুরু করে। ইভান ওদের বাড়ির সামনের রাস্তায় দাঁড়িয়ে আশেপাশের পরিবেশটা দেখছে। গ্রামের পরিবেশ যতই দেখছে ততই মুগ্ধ হচ্ছে ইভান। ইভান চোখ জুড়িয়ে যায় এসব দেখে। শহরের জীবনে এসব দেখার সুযোগ হয়নি ইভানের, তাই সুযোগ পেয়ে 2 চোখ ভরে এসব দেখে যাচ্ছে ইভান। কাইস এসে ইভানের পাশে এসে দাঁড়ায়। ইভান এক নজর তাকায়, পরে আবার খোলা মাঠের দিকে তাকায়। কাইস মৃদু হেসে বলল, ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আজ ঘুরতে যাবে না তুমি? ইভান মৃদু স্বরে বলল, এখন ইচ্ছে করছে না, বিকেলের দিকে ঘুরতে যাব। কাইস ছোট করে বলল, আচ্ছা ভাইয়া, বিকেলে নদীর উপরে যাবে? ওখানে ঘুরে দেখার অনেক জায়গা আছে, ভালো লাগবে তোমার। ইভান কিছুক্ষণ চুপ থেকে বলল, সে বিকেলে দেখা যাবে। আম্মু কোথায় এখন? কাইস ধীর গলায় বলল, তাকে তো দেখলাম আমার মায়ের সাথে কথা বলছে, কেন? ইভান ছোট করে বলল, এমনি, চলো সামনের দিক থেকে হেঁটে আসি। ইভানের কথা শুনে কায়েস মাথা নেড়ে সম্মতি জানায়। কায়েস আর ইভান একসাথে হাঁটতে শুরু করে। দুপুরে গরমের মধ্যে ধারার আম্মা মানে শাপলা রান্নাঘরে গরম চুলোর পাশে বসে চুলার উপরে বসিয়ে রাখা তরকারি খুন্তি দিয়ে নাড়াচাড়া করছে। তার ছোট যা ঋতু পুকুর পাড়ে গিয়েছে বাকি সব কেটে রাখা তরকারি ধুয়ে আনতে। বাড়ির সমস্ত কাজ 2 জা এবং সম্রাটের বউ মিলে করে। তার শাশুড়ি আম্মার বয়স হয়েছে, তাকে আর তারা রান্নাঘরে আসতে দেন না। জোনাকি বাড়ির সকলের কাপড় চোপড় নিয়ে বসেছে বাড়ির কলতলায়। জোনাকি বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে ধারাকে কোনো কাজ করতে দেয় না জোনাকি। ধারা রান্না বান্না বা ঘরের সমস্ত কাজে পারদর্শী। ধারা খুব ছোট বয়সে শখের বসে রান্নাটা শিখে নিয়েছে। মাঝে মধ্যে বাড়ির সবাইকে রান্না করে খাওয়াই ধারা।
ঋতু পুকুর পাড়ে থেকে কেটে রাখা সব তরকারি ধুইয়ে এনে রেখে শাপলার দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, আপা আজকে ভাইজানের শরীর খারাপ। শাপলা রান্না করার মাঝে ঋতুর কথা শুনে ঘাড় ঘুরিয়ে ঋতুর দিকে তাকায়। কপালে চিন্তার ভাঁজ তুলে বলল, কই না তো, তার শরীর স্বাস্থ্য তো ঠিকই আছে, হঠাৎ এই প্রশ্ন করলে যে কিছু হয়েছে? ঋতু শাপলার দিকে তাকিয়ে সব কথা শুনে বলল, না মানে ভাইজানকে তো কখনো ও সময় বাড়িতে দেখিনি, তাই। বিয়ের এত বছর হতে চললো, আমাদের কিন্তু কোনো কারণ ছাড়া ভাইজানকে তো কখনো বাড়িতে দেখিনি এই দুপুরবেলা, তাই চিন্তা হচ্ছে ভাইজানের শরীর স্বাস্থ্য ঠিক আছে কিনা। ঋতুর কথা শুনে শাপলার চিন্তা আরো মনের মধ্যে জেগে বসে। শাপলা চিন্তিত সুরে বলল, বলিস কি, তোর ভাইজান এখন বাড়িতে? কখন ফিরেছে তিনি বাড়িতে? জানিস কিছু? ঋতু মৃদু স্বরে বলল, আমি তরকারি ধুতে পুকুর পাড়ে যাওয়ার সময় দেখলাম ভাইজান বাড়ির দিকে আসছে। চোখ মুখ অবস্থা কেমন থমথমে লাগছিল। আমার তো তার মুখ চোখের অবস্থা দেখে মনে হচ্ছিল হয় তিনি অসুস্থ, না হয় কোনো বিষয় নিয়ে তিনি চিন্তিত আছে। কথাটুকু শুনে শাপলা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। ঋতুর দিকে তাকিয়ে আহত গলায় বলল, তুই একটু এদিকটা সামলে নে, আমি তোর ভাইজানের কাছে যাচ্ছি। না জানি মানুষটার কি হয়েছে, দুঃখ কষ্ট তো কখনো মুখ ফুটে কিছু বলে না। ঋতু আশ্বাস দিয়ে বলল, আপা তুমি চিন্তা করো না, আমি এদিকটা সামলে নিতে পারবো। তুমি এখন ভাইজানের কাছে যাও, গিয়ে দেখো তার কি অবস্থা। শাপলা মাথা দুলিয়ে সম্মতি জানে। আর না দাঁড়িয়ে বড় বড় পা ফেলে রান্নাঘর থেকে বেরিয়ে যায় শাপলা। মানুষটা খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শুয়ে আছে। বৈদ্যুতিক পাখা না চালিয়ে হাত পাখা দিয়ে বাতাস করছে তিনি। শাপলা ভালো করে একবার মানুষটার দিকে তাকিয়ে ব্যস্ত পায়ে গিয়ে বৈদ্যুতিক পাখার সুইচ অন করে। খট করে শব্দ হয়ে মাথার উপরে সিলিং ফ্যান ঘুরতে শুরু করে। হাত পাখার বাতাস থামিয়ে চোখ খুলে মাথার উপর তাকায়। ফ্যানটা নিজ গতিতে ঘুরছে, কিন্তু সে তো ফ্যান ছাড়েনি। তাহলে নাকি অতিরিক্ত চিন্তার কারণে সে যে ফ্যান ছেড়েছিল সেটাও ভুলে গেছে। কিন্তু এই শীতের মধ্যে তো আর তার ফ্যান ছাড়ার কথা না। সে যাই হোক, এখন আর এসব কথা চিন্তা না করে ফ্যানের বাতাসে শরীর শীতল করছে তিনি। সিলিং ফ্যান থেকে চোখ সরাতে দেখতে পায় শাপলাকে। খাটের পাশে দাঁড়িয়ে আছে, চোখে মুখে তার দুশ্চিন্তার ছাপ। সোজা হয়ে বসেন তিনি, গলা পরিষ্কার করে শাপলার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে তুমি? শাপলা এগিয়ে এসে তার পাশে বসে। তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকার পরে মৃদু স্বরে বলল, কি হয়েছে আপনার? আপনার চোখে মুখে অবস্থা এমন কি করে হলো? আপনি কি অসুস্থ বোধ করেছেন, নাকি কোনো বিষয় নিয়ে আপনি চিন্তিত? রফিক দুলাল চিন্তার মাঝে মৃদু হেসে বলল, বাহ বাহ, একসাথে এতগুলো প্রশ্ন, কোনটা রেখে কোনটার উত্তর দেই? শাপলা কপট রাগ দেখিয়ে বলল, আপনি আমার সাথে এমন মজা করছেন? এদিকে আপনার চিন্তায় এই শীতের মধ্যে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আমার। বলুন না কি হয়েছে আপনার? শেষের কথাগুলো মোলায়েম গলায় বলল শাপলা। রফিক দুলাল দীর্ঘশ্বাস ফেলে বলল, বলবো তো, তোমাকে বলবো না তো আর কাকে বলবো? এটুকু বলে থামে রফিক দুলাল। শাপলা তার মুখের দিকে তাকিয়ে আছে সবটা শোনার জন্য। তিনি আবার বলল, আজ সকালে দোকানে যাওয়ার পরে আমার ধারা আম্মা জানের জন্য একটা বিয়ে সম্বন্ধ এসেছে। ছেলে ভবিষ্যৎ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে সে। ছেলের বাবা বেঁচে নেই, বিরাট অবস্থা তাদের। ছেলের বড় 2 ভাই আছে, তারা বিয়ে থা করে সংসার নিয়ে ব্যস্ত। শাপলা অবাক গলায় বলল, এই গ্রামে আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া ছেলে পেলে কোথায়? এই গ্রামের সব থেকে শিক্ষিত বাড়ি হলো চেয়ারম্যান বাড়ি। চেয়ারম্যানের এক ছেলে ডাক্তার, কিন্তু সে তো শহরে থাকে। আপনার ইঞ্জিনিয়ারিং পড়া ছেলে পেলেন কোথায়? রফিক দুলাল ছোট নিঃশ্বাস ফেলে বলল, ছেলে আমাদের গ্রামের নয়, দেশে ঢাকা শহরের বাসিন্দা। ছোট থেকে লেখাপড়া করেছে বিদেশে। শুনেছি ছেলের বাপ দাদার অনেক নামডাক আছে। ওই যে আফজাল আছে না, তার মামাতো বোনের ছোট ছেলে হলো পাত্র। সেই ছেলে নাকি জন্মের পর কখনো গ্রাম দেখেনি, তাই তাকে সাথে নিয়ে গ্রাম দেখাতে এসেছে আফজালের মামাতো বোন, মানে ছেলের মা। তখনই ছেলের মা রাস্তায় আম্মাজানকে দেখে পছন্দ করে ফেলে তার ছেলের বউ হিসেবে। আজ ছেলের মা আফজালকে পাঠিয়েছে আমার সঙ্গে এ বিষয়ে কথা বলার জন্য। শাপলা বিস্ময় গলায় বলল, আপনি শাহেদা চাচির বড় ছেলে আফজাল ভাইয়ের কথা বলছেন?
দুদিন আগে শাহেদা চাচি আমাদের বাড়িতে এসেছিলেন, সঙ্গে ছিল একজন ভদ্র মহিলা। পরে জানতে পারি সে নাকি শাহেদা চাচির ভাতিজি। ধারা তাদের রাস্তায় সাহায্য করেছিল বলে ওর সঙ্গে দেখা করতে এসেছিল সে। আপনি কি তার ছোট ছেলের কথা বলছেন? রফিক দুলাল ছোট করে বলল, আমি তো তাকে দেখিনি, তাই নিশ্চিতভাবে বলতে পারছি না, তবে আমার মনে হচ্ছে উনি ছেলের মা। আর তোমার বর্ণনা অনুযায়ী তো একদম মিলে যাচ্ছে সবকিছু। শাপলা রফিক দুলালের দিকে তাকিয়ে সে গভীর চিন্তায় মগ্ন। শাপলার এতদিন রাতে ঘুম হতো না, তার আদরের মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে। বিয়ে ভেঙে যাওয়ার পরে লোকের অনেক নিন্দা মন্দ কথা শুনেছেন তিনি। কোনো ভালো মনের ছেলের হাতে তার মেয়েকে তুলে দিতে পারবেন কিনা তাই ভেবে তার রাতের ঘুম চলে গিয়েছিল। কিন্তু আজ হঠাৎ করে এত ভালো সম্বন্ধ পেয়ে কি করবেন তিনি বুঝতে পারছেন না। শাপলা তার স্বামীর দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আপনি আফজাল ভাইকে এই বিষয়ে হ্যাঁ বা না কিছু বলেছেন? রফিক দুলাল মাথা নাড়িয়ে বলল, না বলেছি ভেবে তাকে জানাবো। শফিক আর সম্রাট জানে এই বিষয়ে। অভি আর হাবিবকে ফোন করা হয়েছে, তারা আজ সন্ধ্যার মধ্যে বাড়ি পৌঁছে যাবে। পরে আলোচনা করে একটা সিদ্ধান্ত নিতে হবে আমাদের। একা একা নদীর পাড়ে মন খারাপ করে বসে আছে ধারা। আজ ওর মনটা ভালো নেই, মন খারাপ, ভীষণ রকম মন খারাপ। কিছুই ভালো লাগছে না ওর, সবকিছু কেমন হয়ে গেছে, বিষাদের মতো লাগছে। দুপুর থেকে দেখছে বাড়ির লোকজন মুখ ভার করে চলাফেরা করছে। ধারা কিছু জিজ্ঞেস করলে সবাই এড়িয়ে চলে যাচ্ছে ওকে। এদিকে জান্নাতকে সেই কখন আসতে বলেছে, কিন্তু এখনো তার কোনো হদিশ নেই। এখানে আর কতক্ষণ বসে থাকবে একা একা? অন্যদিকে আবার একা একা বসে থাকতে ভালোই লাগছে। শীতের শেষ বিকেলে মৃদু বাতাস, ভীষণ রোমাঞ্চকর একটা পরিবেশ। ওর অন্য পাশে স্কুলে পড়ুয়া কয়েকটা ছেলে বসে আছে। তাকিয়ে দেখে বন্ধুদের সাথে বেশ মজা করছে ছেলেগুলো। ধারা বসে থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছে। বসা থেকে উঠে দাঁড়াই ধারা। বাড়ি ফেরার রাস্তার দিকে তাকায়। না, এখনো জান্নাতের কোনো হদিশ নেই। বিরক্ত লাগছে সবকিছু। আর কতক্ষণ বসেও ভেবেছিল জান্নাতের সঙ্গে মন খুলে কথা বলে মনটাকে হালকা করবে, কিন্তু তা বোধহয় হবে না। প্রায় ঘন্টাখানিক সময় হলো বসে আছে ও, আর দাঁড়িয়ে না থেকে ধারা বাড়ির পথ ধরে। সন্ধ্যা হয়ে আসছে, ধীরে ধীরে চারদিক অন্ধকার হয়ে আসছে। সূর্য অস্ত যাবে যাবে অবস্থা। বাড়ির অনেকটা কাছাকাছি চলে গেলে দেখা পায় জান্নাতের। রাস্তায় দাঁড়িয়ে ফোন ঘাটাঘাটি করছে। তা দেখে ধারার মেজাজ 400 ডিগ্রি খারাপ হয়েছে। অর্জুন এতক্ষণ নদীর পাড়ে বসে অপেক্ষা করছিল, আর ও কিনা এখানে নিশ্চিন্তে দাঁড়িয়ে আছে। ধারা ওকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে জান্নাত ধারাকে দেখতে পেছন থেকে ডাকতে শুরু করে। জান্নাত। ধারা নিজের গতিতে এগিয়ে যাচ্ছে। জান্নাত পেছন থেকে দৌড়ে ধারার সামনে এসে হাঁপাতে হাঁপাতে বলল, কখন থেকে ডাকছি, শুনতে পাসনি? ধারা উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। জান্নাত অবাক হয়, আবার ধারার সামনে গিয়ে বলল, কি হয়েছে, কথা বলছিস না কেন? ধারা মুখ খোলে। ভেবেছিল ওর সঙ্গে কথা বলবে না। ধারা ঝাঁঝালো কণ্ঠে বলল, কে আপনি? আর মাঝ রাস্তায় বিরক্ত করছেন কেন আমাকে? জান্নাত অবাক গলায় বলল, ও বাবা, এখন আমাকে চিনতে পারছেন না? তা আমার উপর রাগ করে আছিস কেন, তা কি জানতে পারি? ধারা কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি কেন রাগ করতে যাব? আমি কে রাগ করার? প্রায় ঘন্টা খানেক বসেছিলাম নদীর পাড়ে কারোর জন্য, কিন্তু তার তো সময়ই হয়নি আমার সঙ্গে দেখা করার। জান্নাতে নদীর পাড়ে যাওয়ার কথাটা মনে পড়তে দাঁত দিয়ে জিভ কেটে মাথায় হালকা থাপ্পড় দিয়ে করুণ গলায় জান্নাত বলল, জানু প্লিজ রাগ করিস না, আসলে হয়েছে কি। জান্নাতের কথা সম্পূর্ণ করতে না দিয়ে ধারা বলল, বললাম তো আমি রাগ করিনি। এবার আপনি আমার পথ ছাড়ুন, বাড়ি যেতে হবে আমাকে। জান্নাত নিজের কান ধরে করুণ গলায় বলল, মাফ করে দে না, আসলে আসার সময় একটা বিস্ময়কর ঘটনা ঘটেছিল, তাই নদীর পাড়ে যাওয়ার কথা একদম ভুলে গেছিলাম। ধারা জান্নাতের দিকে তাকায়। ওর এমন বাচ্চাদের মতো কান ধরা দেখে জান্নাত নিজের হাসি লুকিয়ে বলল, ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। পরে এমন করলে তোর সাথে আর জীবনেও কথা বলবো না। জান্নাত ধারাকে জড়িয়ে ধরে বলল, না না জানু, আমি আর কখনো এমন করব না। চল এখন কোনো এক জায়গায় বসে কিছুক্ষণ গল্প করি। ধারা জান্নাতকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, এখন আর বসে গল্প করার সময় নেই, সূর্য ডুবে গেছে প্রায়। এখন আমাদের দুজনকেই বাড়িতে ফিরতে হবে। জান্নাত ছোট করে বলল, কিন্তু তুই আমাকে কি জন্য ডেকেছিলি তা তো জানাই হয়নি। ধারা কথা ঘুরিয়ে নেওয়ার জন্য বলল, তেমন কিছু না, এমনি।
ওদের কথা বলার মাঝে গ্রামের এক বয়স্ক চাচা ওদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ধারাকে দেখে সে দাঁড়ায়, ধারার দিকে তাকিয়ে ভুরু কুচকে বলল, ধারা, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? এদিকে তোর ছোট ভাই এতক্ষণ বোধহয় বাড়িতে পৌঁছে গেছে। ধারা অবাক হয়েছে চাচার কথা শুনে, অবাক গলায় বলল, কি বলেছে চাচা? ছোট ভাইয়ার তো আরো 2 সপ্তাহ পর বাড়ি আসার কথা। চাচা ব্যস্ত গলায় বলল, সেসব কথা আমি তো আর কিচ্ছু জানি না। আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে ফেরার সময় দেখলাম তোর ছোট ভাই তোদের দোকানে ঢুকছে, তাই বললাম। সন্ধ্যা হয়ে আসছে, আমাকে বাড়ি ফিরতে হবে এখন। তোরাও আর এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকিস না, বাড়ির পথ ধর। আমি চাই, আমার দেরি হয়ে যাচ্ছে। চাচা কথাগুলো বলে আর না দাঁড়িয়ে দ্রুত পায়ে হাঁটতে শুরু করে। ধারা চিন্তার মাঝেও জান্নাতের দিকে তাকিয়ে দুষ্টুমির সুরে বলল, ভাবি চলেন, দেরি হয়ে যাচ্ছে আমাদের। ওদিকে আমার ছোট ভাইয়া না জানি কতক্ষণ বাড়ি এসে আমার জন্য অপেক্ষা করছে। ভাবি একটু তাড়াতাড়ি চলুন। জান্নাত ধারার কথা শুনে লজ্জা পায়, কিন্তু তা ধারার সামনে প্রকাশ না করে ওর দিকে তেড়ে গিয়ে বলল, তবে রে দাঁড়া তুই, আজ তোর হচ্ছে। ধারা সে কি আর দাঁড়ায়, সে দৌড়ে কিছু দূর এগিয়ে যায়, আবার দাঁড়িয়ে জান্নাতের দিকে তাকিয়ে মৃদু চিৎকার করে বলল, ভাবি এইভাবে রেগে ননদের সঙ্গে কথা বলা ঠিক না। আমি কিন্তু ভাইয়ার কাছে তোমার নামে নালিশ দিব। এটুকু বলে ধারা আর দাঁড়ায় না, দৌড়াতে শুরু করে। জান্নাত ও ধারার পেছন পেছন ধারাকে গালি দিতে দিতে দৌড়াতে থাকে। জান্নাত একবার ধারাকে আজ হাতের নাগালে পেলে ওর খবর আছে। জান্নাত তাকে ধরতে পারে না, সে দৌড়ে বাড়ির সামনে চলে আসে। ধারা ঝুঁকে নিজের হাঁটুতে 2 হাত দিয়ে হাঁপাতে শুরু করে। 2-3 মিনিট পরে ধারার নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলে সে উঠে সোজা হয়ে দাঁড়ায়, আনমনে রাস্তার দিকে তাকায়। অভি কাঁধে ব্যাগ নিয়ে এদিকে আসছে। ধারার মধ্যে দুষ্টুমি সত্তা উদয় হয়, লুকিয়ে পড়ে গাছের পেছনে। অভি যে গাছটার পাশ কাটিয়ে চলে যাবে, ঠিক তখনই ধারা অভির সামনে লাফিয়ে পড়ে ভয় দেখায়। এমনিতেই সন্ধ্যাবেলায় তার উপরে ধারার এমন উদ্ভট কাণ্ড। অভি ভয় পেয়ে যায়। ধারা লাফিয়ে ওর সামনে পড়ার সময় কয়েক কদম পিছিয়ে যায় অভি। ধারাকে দেখে নিজের বুকে ফুঁ দিয়ে অভি কপট রাগ করে বলল, ওই ব্যক্তি, ওই তোর কি খেয়ে দেওয়ার কোনো কাজ নেই? সারাক্ষণ শুধু আমার পিছনে লাগা, তাই না? বাড়িতে আসতে না আসতেই শুরু হয়ে গেছে তোর বাদরামি। ধারা অভির দিকে তেড়ে গিয়ে বলল, ওই বান্দর, ওই আমি পেতনি না, বুঝলি? আমি তোর বউ। অভি মুখ বাঁকা করে বলল, শোন, পেতনিদের মতো দেখতে হবে না, আমার বউ। দেখে নিস, খুব মিষ্টি হবে মেয়ে, আমার বউ হবে। তখন তুই দেখবি আর লুচির মতো ফুলবি। ধারা রেগে গিয়ে অভির চুলগুলো 2 হাত দিয়ে ধরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর এত বড় সাহস, তুই বলিস কিনা আমি লুচির মতো ফুলবো তোর বউকে দেখে? হ্যাঁ, তুই বাড়িতে চল আমার সঙ্গে। আজ আব্বাজানকে বলে তোকে কঠিন শাস্তি দেওয়ার ব্যবস্থা করছি আমি। অভি করুণ গলায় বলল, বোন আমার, তুই আমার চুলগুলো ছাড়, মাথায় ভীষণ ব্যথা পাচ্ছি আমি। ধারা অভির চুলগুলো ছেড়ে দেয়। অভির দিকে তাকিয়ে মুখ ভেঙচি কেটে বাড়ির দিকে চলে যায়। অভি ধারার দিকে তাকিয়ে ঠোঁট ফুলিয়ে হাসে। সন্ধ্যের পর থেকে বাড়িতে জমজমাট পরিবেশ, অনেকটা অনুষ্ঠান বাড়ির মতো বাড়ির অবস্থা। আর হবে নাই বা কেন? আজ বাড়ির 2 ছেলে কতদিন পর বাড়িতে ফিরেছে। সবাই আজ কতদিন পরে একত্র হয়েছে। হাবিব সন্ধ্যের পরেই বাড়িতে ফিরেছে। এখন সে পুকুর পাড়ে গোসল করছে। ধারার দাদি আম্মা সে ঘরের সামনের বারান্দায় বেতের মোড়া পেতে বসেছে। সবার কাজকর্ম সে খতিয়ে দেখছে। রফিক দুলাল আর শফিক দুলাল দুজনেই রফিক দুলালের ঘরে বসে জমিয়ে আড্ডা দিচ্ছে। ইতোমধ্যে জোনাকি তাদের জন্য চা আর হালকা নাস্তা দিয়ে গেছে ওই ঘরে। অভি বাড়ির বাইরে বের হয়েছে ওর গ্রামের বন্ধুদের সঙ্গে দেখা করতে। সম্রাট সেতু এখনো বাড়িতে ফেরেনি। ধারা বাড়ির সবার সাথে হাতে হাতে কাজ করে দিচ্ছে। সব মিলিয়ে বাড়ির সবাই ব্যস্ত। হাবিব পুকুর থেকে গোসল করে এসে ধারাকে ডাক দিয়ে বলল, এই বোন, শোন না, তুই আমার ভেজা কাপড় চোপড়গুলো একটু বারান্দায় মেলে দিবি? আমি ধুয়ে দিয়েছি কাপড় চোপড়গুলো। ধারা চোখ রাঙিয়ে বলল, তুমি এত দূর থেকে জার্নি করে এসে কাপড় চোপড় ধুতে কেন লেগে গেলে ভাইয়া? আমাকে কিংবা বাড়ির অন্য কাউকে বললেই তো এগুলো ধুয়ে দিত। হাবিব খুব বিচক্ষণ ছেলে। হাজারো চিন্তার মাঝে মাথা ঠান্ডা করে কাজ করা যেন হাবিবের একটা প্রধান গুণ। হাবিব হালকা হেসে বলল, তো কি হয়েছে, আজকে তোরা সবাই ব্যস্ত। কাল না হয় আমার জামা কাপড়গুলো তুই ধুয়ে দিস। এখন যা, ওগুলো বারান্দায় মেলে দিয়ে আয়।
ধারা হাবিবকে কিছু না বলে উত্তরে মুখ বাঁকা করে চলে যায়। হাবিব হেসে বাড়ির ভেতর চলে যায়। খাবার টেবিলে সবাই টুকটাক কথা বলতে বলতে রাতের খাওয়া দাওয়া করছেন। আফজাল মিতা বেগমের সাথে টুকটাক কথাবার্তা বলছে। শাহিদা বানু পাশে একটা চেয়ারে বসে সবার খাবার তদারকি করছে। কারো প্লেট খালি হওয়ার আগে শাহিদা বানু তার বৌমাদের ডেকে প্লেট আবার খাবার দিয়ে ভরে দিচ্ছে। খাবার মাঝে ইভান হঠাৎ করে শব্দ করে হেসে দেয়। সবাই চমকে উঠে ইভানের দিকে তাকায়। সকলের কেন্দ্রবিন্দু ইভান। কৌতূহলী গলায় কায়েস বলল, ভাইয়া তুমি হাসছো কেন এভাবে? ইভান ঠোঁট চেপে হাসি থামানোর চেষ্টা করে বলল, সরি সরি, আমি এমনি হাসছিলাম। তোমার খাওয়া দাওয়া কন্টিনিউ করো। একে একে সবার দৃষ্টি সরিয়ে নেয় ইভানের উপর থেকে, কিন্তু একজন তীব্র দৃষ্টিতে তাকিয়ে আছে ইভানের দিকে। যে ছেলে সচরাচর হাসে না, সে ছেলে কোনো কারণ ছাড়াই এমন শব্দ করে হাসতে শুরু করেছে। কেমন সন্দেহের লাগছে বিষয়টা মিতা বেগমের কাছে। তিনি চোখগুলো ছোট ছোট করে ইভানের দিকে তাকিয়ে থাকে। পরখ করে ইভানের হাবভাব দেখছে। এখনো ঠোঁট চেপে হেসে যাচ্ছে ছেলেটা। ইভানের হাবভাব দেখে তিনি তার মনের তীব্র সন্দেহের বীজ বুনতে শুরু করে। কোন রকমের খাবার শেষ করে মিতা বেগম টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে ইভানের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, বাবু, খাওয়া শেষ হলে আমার ঘরে একবার আসিস তো, দরকার আছে তোর সঙ্গে। মিতা বেগম দাঁড়ায় না, গুটি গুটি পায়ে চলে যায় তার ঘরের দিকে। ইভান ও রাম্মুর যাওয়ার দিকে তাকিয়ে কপালে চিন্তার ভাঁজ ফুটিয়ে ভাবতে শুরু করে। হঠাৎ করে এই ভেবে বলল, কেন ও রাম্মু, কিছু কি হয়েছে? না, আগে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি কি হয়েছে ও রাম্মুর। নিজের ভাবনা থেকে বেরিয়ে এসে তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে ইভান। গুটি গুটি পায়ে এসে মিতা বেগমের ঘরের দরজার সামনে দাঁড়ায় ইভান। বিছানায় আছোয়া হয়ে বসে থেকে কোনো বই পড়ছেন তিনি, হয়তো কোনো উপন্যাস বই। ইভান গলা পরিষ্কার করে বলল, আম্মু। মিতা বেগম বইয়ের পাতা ভাঁজ করে রেখে দরজার দিকে তাকায়। ইভান দাঁড়িয়ে আছে। মিতা বেগম মৃদু স্বরে বলল, ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ভিতরে এসে বস। মিতা বেগমের কথা অনুযায়ী ইভান এসে বিছানায় বসে তার পাশে। ইভান জিজ্ঞাসু দৃষ্টিতে ওর আম্মুর দিকে তাকায়। মিতা বেগম তার হাতে থাকা বইটার পাশে বালিশের উপর রেখে ইভানের দিকে তাকিয়ে বলল, কিছু কি হয়েছে তোর? ইভান অবাক গলায় বলল, কি হবে আমার আবার? মিতা বেগম ধীর গলায় বলল, তাহলে কিছুক্ষণ আগে খাওয়া টেবিলে অমন করে হাসছিলি কেন? ইভান ওর আম্মুর কথা শুনে হাসে, শব্দ করে হাসে। মিতা বেগম প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালে। ইভান ঠোঁট চেপে হাসি থামিয়ে বলল, তুমি হয়তো তোমার ছেলের এমন পাগলের মতো হাসি দেখে অবাক হচ্ছ, তাই তো? আসলে অবাক হওয়ারই কথা। তুমি যখন কাল বললে ধারা নামের মেয়েটার সঙ্গে তুমি আমার বিয়ে দিতে চাও, তখন আমার খুব রাগ হয় তোমার উপর। অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমি তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তাই তো অভিমান করে বেশিক্ষণ থাকতে পারি। কিছুক্ষণ পরে বাড়িতে ফিরে আসি। মনে মনে সিদ্ধান্ত নেই, বিয়ে যদি ঠিকও হয় তাহলে ধারা নামের মেয়েটাকে কিছু একটা বলে বিয়েটা ভেঙে দিতে হবে। দুপুরের পর একা একা বের হয়ে গ্রাম ঘুরতে। তুমি তো জানো মিউজিক্যাল ভিডিও করে আমার বেশ নামডাক হয়েছে। সেই সূত্রে গ্রামের কিছু তরুণ তরুণী আমাকে চিনে ফেলে। ওদের সাথে কথা বলতে বলতে আরও দেরি হয়ে যায়। বিকেলের দিকে দেখা হয় ধারা নামের মেয়েটির সাথে। অবশ্য ধারা আমাকে দেখেনি, আমি ওকে দেখেছি। ওকে একা একা হাঁটতে দেখে আমি ওকে ফলো করি। কিছু দূর যাওয়ার পর আমি ওর আর ওর বেস্ট ফ্রেন্ডের দুষ্ট মিষ্টি ঝগড়াগুলো দেখতে থাকি। জানো আম্মু, ধারা মেয়েটা না খুব বিচ্ছু। ধারা তার বেস্ট ফ্রেন্ডকে ভাবি বলে খেপিয়ে দৌড়ে পালায়। আমি ওর সঙ্গে দৌড়াতে গিয়ে হাঁপিয়ে গিয়েছি প্রায়। দৌড়ে গিয়ে থামে একটা বাড়ির সামনে। আমি কিছু বুঝে ওঠার আগেই দেখি একটা গাছের পেছনে লুকিয়ে গিয়েছে ধারা। কাঁধে ব্যাগ নিয়ে একটা ছেলে গাছটা অতিক্রম করতে যাওয়ার সময় ধারা লাফিয়ে তার সামনে পড়ে। তখন ছেলেটার মুখ দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে ছেলেটা ওকে পেতনি বলায়। ও ছেলেটার চুল ধরে সে কি টানাটানি। পরে জানতে পারি ছেলেটা ধারার ছোট ভাই, শহর থেকে ফিরেছে তখন মাত্র। তখন এই কথাগুলো মনে পড়ে, তাই খাবার টেবিলে হাসছিলাম। মিতা বেগমের ঠোঁটে দুষ্টু হাসি। মিতা বেগম দুষ্টুমির সুরে বলল, তুই যখন ধারাকে বিয়ে করতে চাস না, তাহলে কথা মনে করে হাসছিস কেন? তোর কথা শুনে আমার ভাবা শেষ। তুই যখন ধারাকে বিয়ে করতে চাস না, তাহলে আমি আর তোর সাথে ওকে বিয়ে দিব না। ইভানের মুখে কালো হয়ে যায়। ছোট করে বলল,
তুমি সত্যি ধারার সাথে আমার বিয়ে দেবে না? মিতা বেগম ঠোঁট চেপে হাসে। ইভান মাথা নিচু করে তাকায়, তা দেখতে পাচ্ছে না। মিতা বেগম হাসি চেপে রেখে বলল, না, তুই যখন বিয়ে করতে রাজি না তাহলে আমি আর তোকে জোর করে বিয়ে দিব না। ইভানের রাগ হয়, খুব রাগ হয়। রাগ চেপে রাখতে না পেরে রাগী গলায় বলল, কেন জোর করবে না তুমি? কাল তো খুব জোর করছিলে, তাহলে আজ কেন জোর করবে না? ইভানের রাগ ক্রমশ বাড়তে শুরু করে। ইভান এখানে থাকলে হয়তো আরো রাগারাগি করবে, তাই ইভান বফা থেকে উঠে অনহন নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। মিতা বেগম ইভানের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। ধারা সে কখন থেকে বসে বসে হাঁসফাঁস করছে, বারবার জোনাকি ভাবির দিকে তাকাচ্ছে, সেও কিছু বলছে না। ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পাইচারি করেই যাচ্ছে ধারা। জোনাকি এক দুবার তাকিয়ে পরে আবার মোবাইল ফোন ঘাটাঘাটি করতে করতে বলল, কি রে, এমন হাসপাস করছিস কেন? সুস্থ হয়ে দুদণ্ড বসতে পারিস না? ধারা জোনাকির দিকে তাকিয়ে বলল, তুমি কি করে এত নিশ্চিন্তে বসে আছো তাই আমি বুঝতে পারছি না ভাবি। আমাদের বাদ দিয়ে ওরা কিসের মিটিং করছে তা আমাদের অবশ্যই জানতে হবে। তুমি যাবে আমার সঙ্গে, না হলে আমি একাই যাব। জোনাকি ফোন রেখে ধারার দিকে চোখ বড় বড় করে তাকায়। জোনাকি মৃদু চিৎকার করে বলল, এই, তোর কি মাথা গেছে নাকি? বাড়ির বড়রা কি নিয়ে মিটিং করছে, সেখানে আমরা গিয়ে কি করব? আর আমাদের যদি দরকার হতো অবশ্যই আমাদের ডাকা হতো। আর তোর যদি এতই জানার ইচ্ছে থাকে তাহলে আমি পরে তোর ভাইয়াকে কাছ থেকে জেনে তোকে বলবো। ধারা মুখ গোমরা করে জোনাকির পাশে বসে বলল। তোর ভাল লাগে না কিছু? জোনাকি আর কিছু না বলে আবার ফোন ঘাটাঘাটি শুরু করে দেয়। প্রায় বাড়ির সকলে বসে আছে ধারার দাদি আমার ঘরে। আজ সেখানে বসে সব আলোচনা হবে। সবাই অনেকক্ষণ টুকটাক কথা বলার পরে ধারার আব্বাজান গলা পরিষ্কার করে গম্ভীর করে বলল, অনেক তো হাবিজাবি কথাবার্তা হয়েছে, এবার আসল কথা আসা যাক, যার জন্য অভি এবং হাবিবকে ইমার্জেন্সি বাড়িতে আসতে বলা। আমার ধারা আম্মা জানের নতুন করে আবার একটা বিয়ের সম্বন্ধ এসেছে। অন্য কোনো সম্বন্ধ হলে আমি তোদের বাড়িতে আসতে বলতাম না। আফজাল ভাই সম্বন্ধটা নিয়ে এসেছে তার মামাতো বোনের ছোট ছেলের জন্য। ছেলে নাকি ইঞ্জিনিয়ারিং নিয়ে লেখাপড়া করছে, বিরাট অবস্থা তাদের, কোনো কিছুর কমতি নেই। আফজাল ভাইয়ের কাছে শুনেছি তাদের নাকি বেশ নামডাক আছে। ঢাকা শহরে নাকি ছেলের বাবাকে সবাই এক নামে চিনে। তিনি মারা গেছেন অনেক বছর হয়েছে, কিন্তু তার সুনাম নাকি এখন একইভাবে বজায় আছে। ছেলে ছোটবেলা থেকে বিদেশে মানুষ, ছেলে এখন আমাদের গ্রামেই আছে, চাইলে তোরা গিয়ে দেখে আসতে পারিস। অভি থমথমে গলায় বলল, কোনো ভিনদেশির সাথে বোনের বিয়ে দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তার উপরে বলছো ছেলে ছোটবেলা থেকে বিদেশি মানুষ, তাহলে ছেলের স্বভাব চরিত্র কেমন হবে বুঝতে পারছো? মতিন আমাদের পাশের গ্রামের ছেলে হয়েও ওর ভিতরে জানোয়ারটাকে আমরা চিনতে পারিনি, তার উপরে সে ছেলে আবার ভিনদেশি। অভির কথা শুনে সবাই চুপ হয়ে যায়। অভির কথাই যুক্তি আছে, অভির কথা ফেলে দেওয়ার মতো না। ছেলের আব্বাজান অন্য সবার দিকে তাকিয়ে বলল, আর তোমাদের কার কি মত? সবাই নিজেদের মতো চিন্তা করছে। হাবিব মৃদু স্বরে বলল, চাচা যান, সম্পর্ক ভাঙতে সময় লাগে 1 সেকেন্ড, কিন্তু সম্পর্ক করতে সময় লাগে 1 যুগেরও বেশি সময়। তাই তাদের না করে দেওয়া আগে আমরা একবার তো খোঁজ খবর করে দেখতেই পারি ছেলের সম্পর্কে, ছেলের পরিবার সম্পর্কে। সব দেখে শুনে যদি আমাদের ছেলে পছন্দ না হয়, তারপর না হয় আমরা তাদের না করে দেব। এবার বাকিটা তোমার বোঝে দেখো চাচান। সম্রাটও আব্বাজানের দিকে তাকিয়ে বলল, অভি যে কথা বলেছে সে কথায় যুক্তি আছে, কিন্তু হাবিবের কথাও ফেলে দেওয়ার মতো নয়। আমরা তাদের না করে দেওয়ার আগে একবার অন্তত খোঁজ খবর নিয়ে তো দেখতে পারি ছেলে কেমন, ছেলের পরিবার কেমন। ধারার দাদি আম্মা পান চিবোতে চিবোতে বলল, আমার কোনো নাতির কথাই ফেলে দেওয়ার মতো নয়। এবার তুই আর তোর ভাই মিলে সিদ্ধান্ত নে, কি করবি তোরা। ধারার আব্বাজান তার ছোট ভাইয়ের দিকে তাকায়, তা দেখে সে বলল, তুমি যেটা ভালো বুঝো ভাইজান তাই করো। ধারার আব্বাজান কিছুক্ষণ চিন্তা করার পর বলল, আমার হাবিবের কথাগুলো মন্দ লাগেনি, একবার আমরা খোঁজ খবর নিয়ে দেখতে পারি। অভি হাবিব শোন, তোরা দুজনে, আমার তোর ছোট চাচা কিংবা তোদের ভাইয়া শহরে তেমন কোনো বন্ধু নেই, তাই তোদের দুজনকে সবকিছু খবর নিয়ে বের করতে হবে। ওদের তো শহরের লোকজন জানাই আছে, মনে হয় না তাদের সমস্যা হবে। হাবিব মৃদু স্বরে বলল, তোমার কাছে কি ছেলের কোনো ঠিকানা আছে?
ধারার আব্বাজান তার পাঞ্জাবির পকেট থেকে একটা কাগজ বের করে হাবিবের সামনে দিয়ে বলল, আফজাল ভাই এই কাগজটা দিয়ে গেছে, এতে নাকি ছেলের সব ঠিকানা লেখা আছে, এমনকি বিদেশে কোন কলেজে পড়ে, কোথায় থাকে, এসব কিছুই নাকি লেখা আছে। এবার তোরা একটু খুঁজে দেখ, ছেলে এবং ছেলের পরিবার ভালো হলে না হয় ভেবে দেখবো আমরা। হাবিব কাগজের লেখাগুলো পড়ে ধারার আব্বাজানের দিকে তাকিয়ে বলল, ছেলে তো ইতালিতে থাকে, ওখানকার একটা নাম করা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। হাবিবের কথা শুনে অভি হাবিবের হাত থেকে কাগজটা নিয়ে পড়ে বলল, জুনায়েদ? কাউসার জুনায়েদ ছেলের বাবা? সম্রাট জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে বলল। তুই চিনিস তাকে? অভি মৃদু স্বরে বলল, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি না, তবে তার নাম ডাক শুনেছি অনেক। কথায় আছে না, মানুষ মারা যাওয়ার পর তার কর্মের মাঝে বেঁচে থাকে। কাউসার জুনায়েদ ঠিক তেমন একটা মানুষ। মারা যাওয়ার এত বছর পরেও তার নামে এখনো চর্চা হয়। শুনেছি তিনি মারা যাওয়ার পরে নাকি তার বড় 2 ছেলে তার ব্যবসার হাল ধরেছে। তাদের অফিসের একটা শাখায় আমার মেসের একটা সিনিয়র ভাইয়া চাকরি করে। তোমরা বললে আমি ওই ভাইয়ার সাথে কথা বলে এই বিষয়ে খোঁজ খবর নিতে পারি। সব শুনে ধারার আব্বাজান সম্মতি জানে, আগে ছেলের বিষয়ে খোঁজ খবর নিয়ে তারপর সিদ্ধান্ত নেবে। হাসি আনন্দের মধ্য দিয়ে কিভাবে যে 2 দিন পার হয়ে গেছে টেরই পায়নি ধারা। হাবিবা রবির সাথে এখানে ওখানে ঘুরে বেরিয়েছে। ধারা ওদের কাছে যা যা আবদার করেছে সব পূরণ করেছে ওরা, আর করবে নাই বা কেন? একমাত্র বোন ওদের, ওরা তো পারলে ওদের বোনকে মাথায় করে রাখে। ধারা তো যখন পেরেছে 2 ভাইকে কিছু না কিছু বলে খেপিয়ে গেছে, আর রবিকে তো সুযোগ পেলেই বান্ধবীর বর বলে খেপানো শুরু করে। অভি মাঝে মধ্যে প্রতিবাদ করার অভিনয় করলেও মনে মনে ধারার খেপানোটাকে বেশ উপভোগ করে। জান্নাত গ্রামে নেই। অভি গ্রামে আসার পরের দিনই সে তার দাদার বাড়িতে চলে গেছে। অবশ্য যাওয়ার আগে অভিকে আড়াল থেকে দেখে গেছে বেশ কয়েকবার। দুপুরে খাওয়া দাওয়ার পরেই হাবিব আর অভি ধারার আব্বা জানের ঘরে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পরেই তিনি ঘন্টা 2 বাড়িতে বিশ্রাম করে তারপর দোকানে যান। অভি দরজার বাইরে দাঁড়িয়ে গলা পরিষ্কার করে বলল, ভিতরে আসবো আব্বাজান? ধারার আব্বাজান শোয়া থেকে উঠে বসে। মনে হয় তিনি অভির গলা শুনেছেন। তিনি বিছানায় চোখ বন্ধ করে বসে বিশ্রাম নিচ্ছিলেন। আন্দাজে তিনি বলল, হবি তুই কি বাইরে দাঁড়িয়ে আছিস? অভি উত্তরে বলল, হ্যাঁ আব্বাজান। ধারার আব্বাজান মৃদু স্বরে বলল, ওহ, কিন্তু বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আয় ভেতরে আয়। অভি আর হাবিব ঘরে ঢুকে। অভি গিয়ে ওর আব্বাজানের পাশে বসে। হাবিব একটা চেয়ার টেনে ওদের মুখোমুখি বসে। হাবিব কিছুক্ষণ চুপ থেকে বলল, চাচা যান, তুমি আমাদের যে কাজ দিয়েছিলে, মানে ওই যে ছেলের বিষয়ে খোঁজ খবর নিতে বলেছিলে, তা আমরা নিয়ে ফেলেছি। ধারার আব্বাজান হাবিব আর অভির দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, এত তাড়াতাড়ি? অভি বলল, হাবিব ভাইয়ের এক কলিগ পদোন্নতি পেয়ে বর্তমান ইতালি শহর আছে, তার কাছ থেকে ভাইয়া সব খবর পেয়েছে। ধারার আব্বাজান ছোট করে বলল, বল তাহলে এবার সবকিছু। হাবিব মৃদু স্বরে বলল, পুরো নাম জুনায়েদ ইভান, ইউনিভার্সিটি অফ টরন্টো, ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছে। এই ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করে তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। ছেলের কোনো খারাপ অভ্যাস নেই। ছেলের বাবার কেনা বাড়িতে থেকে লেখাপড়া করে। পাড়া প্রতিবেশী, ইউনিভার্সিটির বন্ধু বান্ধব সবাই ইভানের নামে খুব সুনাম করেছে। ইভানের মতো নাকি এই যুগের ছেলেই হয় না। তুমি এখন অভির থেকে বাকি কথা শুনে চিন্তা করে দেখো তুমি কি করবে। ধারার আব্বাজান অভির দিকে তাকায়। অভি ধীর গলায় বলল, আব্বাজান, আমি ছেলের কোনো খারাপ দিক দেখছি না, সব দিক থেকে পারফেক্ট সে। ছেলেরা তো 3 ভাই, তারা 3 ভাই তার মায়ের অনুমতি ছাড়া নিঃশ্বাস নেয়। এক কথায় বলতে গেলে তারা 3 ভাই তার মাকে পাগলের মতো ভালোবাসে। আর্থিক অবস্থায় আমাদের থেকে কয়েক গুণ উপরে আছে তারা। আমার সব থেকে ভালো লেগেছে ছেলের মাকে। এত বড় সাম্রাজ্যের সম্রাজ্ঞী হয়েও তার ভিতরে বিন্দুমাত্র অহংকার নেই। তুমি শুনে অবাক হবেন, তিনি এত বছর একটা হাই স্কুলে শিক্ষকতা করেছেন। বছর কয়েক হয়েছে তিনি রিটায়ার্ড করেছেন। আমি প্রথমেই বিয়ে সম্বন্ধিত না করলেও এখন আমি বলছি তুমি চাইলে এই বিষয়ে কথা বলতে পারো। এখন বাকিটা তুমি আর চাচা যান মিলে সিদ্ধান্ত নাও। তুমি আমাকে আর ভাইয়াকে বলেছিলে ছেলের বিষয়ে খোঁজ খবর নিতে। আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। এবার তোমরা ভেবে দেখো তোমরা কি করবে। ধারার আব্বাজান কিছুক্ষণ ভেবে হাবিব আর অভির দিকে তাকিয়ে ছোট করে বলল, তোরা এখন যা, আমি আবার তোদের পরে ডাকবো। অভি আর হাবিব আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে যায়। ধারার আব্বাজান এখন মহা চিন্তায় পড়েছে।
ছেলে সব দিক দিয়েই পারফেক্ট, তার মেয়ের জন্য তো এমন ছেলে আর পাবেন কিনা তা তিনি জানেন না। ইভান আজ বাড়িতে নেই। কায়েসের ছোট ভাইয়ের জন্য ইভান শহরের দিকে গেছে আজ। ইভান ও রাম্মুর সাথে বেশিক্ষণ রাগ করে থাকতে পারেনি। ওই ঘন্টার কিছুক্ষণ পরেই এসে সরি বলে ওর আম্মুকে। মিতা বেগমও হাসি মুখে ছেলেকে বুকে জড়িয়ে নেয়। সন্ধ্যের বেশ খানিকটা সময় পরেই ইভান আর কায়েসের ছোট ভাই শহর থেকে ফিরে আসে। ইভান শহরে গিয়েছিল কায়েসের ছোট ভাইয়ের জন্য কিছু বই কিনতে। কলতলায় গোসল করে খাবার টেবিলে গিয়ে কায়েসের ছোট ভাইয়ের সাথে নিয়ে খেতে বসে ইভান। খাওয়া দাওয়া শেষ করে ইভান ওর আম্মুর ঘরের দিকে যায়। আজ সারা দিনে দেখা হয়নি ওর আম্মুর সাথে। শাহেদা বানু আর মিতা বেগম কিছু একটা নিয়ে হাসাহাসি করছে। ইভান ওর আম্মুর হাসি মুখ দেখে ইভানের ঠোঁটে হাসি ফুটে ওঠে। ইভান মৃদু হেসে ওর আম্মুর দিকে তাকিয়ে বলল, আম্মু। মিতা বেগম কিছু বলার আগে শাহেদা বানু বলল, ইভান যে, আসো আসো, এতক্ষণ তোমাকে নিয়েই কথা হচ্ছিল। ইভান গুটি গুটি পায়ে এসে তাদের পাশে বসে। ইভান কিছু বলার আগে শাহেদা বানু আবার বলল, খাওন দাওয়ান হয়েছে তোমার ভাই? ইভান মৃদু হেসে বলল, একটু আগে আমি আর মিরাজ একসাথে খেয়েছি। তা আমাকে নিয়ে কি কথা হচ্ছিল তোমাদের মাঝে? শাহেদা বানু কিছু বলার আগে মিতা বেগম তাড়াতাড়ি করে বলল, তেমন কিছু না, কাল তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি, তাই নিয়ে কথা বলছিলাম আমরা। ইভান নিঃশ্বাস নিয়ে বলল, কোন মেয়ে? নাম কি তার? বাড়ি কোথায়? মিতা বেগম চোখ বড় বড় করে তাকালে তা দেখে ইভান নিজেকে সামলে নিয়ে বলল, না মানে আমি শুধু মেয়ের সম্পর্কে জানতে চাইছিলাম আর কি।